আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা সাহেববাজার 0 পয়েন্ট এলাকায়। আওয়ামী লীগের যেহেতু কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বর্তমান সরকার, কিন্তু তারা আসলে অনলাইনে লকডাউন কর্মসূচি আহ্বান করেছে। তবে আসলে তাদের লকডাউন কর্মসূচি আসলে কোনো প্রভাব নেই এই রাজশাহীতে। আমরা দেখছি যে রাজশাহী বিভাগীয় নগরী এটি সকাল থেকেই আসলে কর্মমুখর হয়ে উঠেছে এবং প্রতিদিন রাস্তায় যে যানজট থাকে, যে মানুষের ভিড় থাকে, যে মানুষের উপস্থিতি থাকে, কর্মমুখী অফিসগামী মানুষের যে চলাচল থাকে, তার একেবারে খুবই স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। আমরা যেটি খেয়াল করছি যে আসলে আওয়ামী লীগের আসলে কোনো ধরনের কোনো কর্মসূচিও নেই এবং তারা মাঠেও নেই। এরই মধ্যে তবে মাঠে নেমেছে বাংলাদেশ জামাতে ইসলামী। তারা এই আওয়ামী লীগকে রাজপথে প্রতিহতের ঘোষণা দিয়ে আসলে মাঠে আছে এবং রাত থেকে তারা মাঠে আছে। আমরা খোঁজ নিয়েছি, আমরা কথা বলেছিলেন জামায়াতের নেতাকর্মীদের সাথে। তারা জানিয়েছেন যে গতকাল সন্ধ্যা থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী মহানগরী সহ বিভিন্ন উপজেলা পর্যায়ে তাদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং সারা রাত তারা আসলে রাজপথেই ছিলেন। তারা বলছেন যে আসলে যেহেতু আওয়ামী লীগকে, ফ্যাসিবাদকে এদেশের মানুষ তাড়িয়েছে এবং তাদের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে, কাজে কোনোভাবেই তাদের এই দেশে বা এই মুহূর্তে কোনো কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হবে না। আমি একটু কথা বলতে চাই, আমাদের সাথে উপস্থিত আছেন রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন সরকার। আমরা একটু জানতে চাই আপনার কাছে যে আসলে আপনার আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি দিয়েছে, আপনারা কি কর্মসূচি পালন করছেন? আপনারা জানেন যে আওয়ামী লীগ হাজারো অপরাধ মাথায় নিয়ে আবার বাংলাদেশে ফিরতে চায়। তারা আবার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, অপরাধের রাজত্ব কায়েম করতে চায়। তারা লকডাউন কর্মসূচি দিয়েছে। আজকে রাজশাহী শহর অন্যান্য দিনের চাইতে আরো অনেক বেশি ব্যস্ত, আরো অনেক বেশি গাড়ি ঘোড়া চলছে। তাদের লকডাউনকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা লকডাউন দিয়েছে, রাজশাহীবাসী আওয়ামী লীগের বিরুদ্ধে লিকডাউন দিয়েছে। আমরা বাঁশের লাঠি সহ রাজশাহীবাসী প্রস্তুত আছি। যেই জায়গাতে আলী রায়হানের হত্যাকারী, মুগ্ধর হত্যাকারী, আবু সাইদের হত্যাকারীরা বের হওয়ার চেষ্টা করবে, তাদের বাঁশের লাঠি দিয়ে লাল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাদের ন্যূনতম কোনো ছাড় দেওয়া হবে না। রাজশাহী শহরের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, অলিতে গলিতে জামাত, ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব বিভাগ সহ আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ওই ফ্যাসিস্ট আওয়ামী হায়নাদের বিরুদ্ধে রাজশাহীবাসী ঐক্যবদ্ধ হয়েছে। আমরা মাঠে আছি। আমাদের রাজশাহী শহরের প্রায় 25টা পয়েন্টে জামাতের স্পট সহ আমাদের অবস্থান কর্মসূচি চলছে। আমরা প্রস্তুত আছি তাদের যে কোনো অপতৎপরতা, তাদের সন্ত্রাসী কার্যক্রম আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। বলছেন যে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ যেহেতু আছে আওয়ামী লীগের, সেই কারণে আওয়ামী লীগের আসলে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। এই দাবিতে আসলে গত রাত থেকে জামায়াতে এবং শিবিরের নেতাকর্মীরা রাজপথে আছে এবং তারা লাঠি সোঁটা নিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় টহল দিয়েছেন, বিক্ষোভ মিছিল করেছেন, এমনকি সারা রাত তারা এই কর্মসূচিটি পালন করেছে। আমরা একজন বোয়ালিয়া থানার সেক্রেটারির সাথে একটু কথা বলতে চাই যে আসলে রাজপথে দখলের এই যে রাজনীতি আওয়ামী লীগ শুরু করেছিল, সেই সময় থেকে শান্তি সমাবেশ করেছে। আমরা দেখেছি বিএনপি জামাত যখনই কর্মসূচি দিত তখনই তারা শান্তি সমাবেশ করত। আপনারা আসলে কি করছেন? আমরা হলাম আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত দল। তাদের অপরাধের কারণে জনগণ কর্তৃক তারা নিষিদ্ধ, আইন কর্তৃক তারা নিষিদ্ধ কাজ রাজশাহীর মাটিতে কেউ করতে দেবে না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ছাড়া দিয়েছে। আমরা জনগণের শান্তি রক্ষার জন্য আমরা ময়দানে আছি, রাজপথে আছি এবং রাজপথে থাকবো ইনশাআল্লাহ। এবং আমাদের এই ধারা অব্যাহত থাকবে জনগণের কল্যাণের জন্য, জনগণের জান মালের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্যের নিরাপত্তার জন্য যা করা দরকার আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ময়দানে থেকে তা পালন করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন আসলে জামাতের কর্মসূচি থেকে তারা বলছেন যে আওয়ামী লীগ যেহেতু ফ্যাসিস্ট কায়েম করেছিল এই দেশে এবং তারা মানুষের অধিকার হরণ করেছিল, ভোটের অধিকার হরণ করেছিল, এই কারণে তারা আসলে আওয়ামী লীগকে যেহেতু দেশের মানুষ তাড়িয়েছে, এই কারণে তারা কোনো কর্মসূচি তারা পালন করতে চান না এবং তারা এই ফ্যাসিস্ট ফিরে আসুক সেটি চায় না। আমি একটু সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলবো যে যেহেতু আমি কথা বলেছিলাম রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র এবং রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র। তারা জানিয়েছে যে রাজশাহী নগরীতে এই আওয়ামী লীগের অন্তত 3 জন নেতাকর্মীতে গত রাতে গ্রেফতার করা হয়েছে এবং এর বাইরে
রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে বিভিন্ন জায়গায়। সেই অভিযানে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ অন্তত 4 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর বাইরে রাজশাহী মহানগরীর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের তল্লাশি চলছে এবং এই তল্লাশিটি রাত থেকে চলছে। ফলে যে এবং সন্দেহভাজন হলে কাউকে সেখানে চেক করা হচ্ছে, চেকপোস্টকে আটকানো হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফলে রাজশাহীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কড়া অবস্থায় রয়েছে। তা রাজশাহীর আওয়ামী লীগের অনলাইনে ডাকা লকডাউনের কর্মসূচি সর্বশেষ ছিল আমার কাছে এই। আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী রোকন উদ্দিন। একে খান মোড়ে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি ঢাকা লকডাউন, সেটিকে ঘিরে চট্টগ্রামের কেমন প্রভাব সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজ আমি যে স্থানটিতে অবস্থান করছি সেই স্থানটি মূলত এই যে চট্টগ্রামের যে সকল গাড়িগুলো রয়েছে বান্দরবান, কক্সবাজার এবং দক্ষিণ চট্টগ্রামের যে সকল গাড়িগুলো পরিবহনগুলো ঢাকায় প্রবেশ করে, এই রোড দিয়ে মূলত প্রবেশ করে। আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে এখানকার পরিবহন এবং পরিবহনগুলো স্বাভাবিক রয়েছে। তো আমি একটু দেখানোর চেষ্টা করব যে এখানে কিভাবে যানবাহনগুলো চলাচল করছে। একটু বলে রাখি যে এখানে চট্টগ্রামের বিভিন্ন মোড়ে পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়েছে। পুলিশ তল্লাশি করার চেষ্টা করছে, সন্দেহভাজন কারো দেখা পেলে তারা তল্লাশি করছেন। আসলে কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম করে এরকম কোনো বস্তু পাওয়া যায় কিনা সেটিও তারা দেখেছেন। আমরা চট্টগ্রামের বিভিন্ন স্থান আমরা ঘুরেছি, সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় পুলিশি তল্লাশি এখানে চলছে। এবং এই যে দেখছেন যে পরিবহনগুলো চলাচল করছে একেবারে অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবেই চলাচল করছে। এখানে কোনো ধরনের প্রভাব আসলে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি সেটির কোনো প্রভাব আসলে এখানে লক্ষ্য করা যাচ্ছে না। আমরা দেখছি যে স্বাভাবিকভাবেই অন্যান্য দিনের মতোই পরিবহনগুলো চলাচল করছে এবং যাত্রীদের চোখে মুখে আমরা সেরকম কোনো আতঙ্ক দেখতে পাইনি। আমরা একটু দেখাই যে এখানে নগরের বিভিন্ন জায়গায় জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা অবস্থান করছেন। তারা বিভিন্নভাবে অবস্থান করছেন। আওয়ামী লীগের যে সকল কর্মী, ছাত্রলীগের যে সকল কর্মীরা আছেন তারা যেন কোনোভাবেই নাশকতা সৃষ্টি করতে না পারে, সেই জন্য তারা এখানে অবস্থান করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অবস্থান কর্মসূচি চলছে। আমরা এখানের জামায়াত ইসলামীর কিছু নেতৃবৃন্দের সাথে একটু কথা বলবো। এখানে আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে তারা কেন এই অবস্থান কর্মসূচি করছে এবং তারা কতক্ষণ এই কর্মসূচি চালাবেন সেই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করব। আমরা একজনের সাথে একটু কথা বলি। আপনারা যে এখানে অবস্থান কর্মসূচি করছেন সকাল থেকে, আপনাদের কর্মসূচির লক্ষ্যটা কি? কেন এই অবস্থান কর্মসূচিটা পালন করছেন একটু জানান। আসসালামু আলাইকুম। দেশব্যাপী আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছি, আজকে ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট হাসিনার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। সেইখানে তারা অন্য দেশ থেকে লকডাউনের ঘোষণা দিয়েছে। এটা অনেকটা হাস্যকর। যারা দেশে নেই এবং তার বাহিনী সে যাদেরকে নিয়ে যেতে পারে নাই, তার উত্তরসূরিরা এদেশে বিভিন্ন রকমের সরকারে থাকা অবস্থায়ও মানুষের জানমালের ক্ষতি করেছে, দেশের অর্থ পাচার করেছে। এখনও ওখান থেকে তারা জ্বালাও পোড়াও, গত কয়েকদিনে অনেকগুলো বাস পুড়েছে, মানুষকে হত্যা করেছে। এর প্রতিবাদে আমরা কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আকবর শাহ, পাহাড়তলী, হালিশহর থানা, অলঙ্কার
একাখান মোড়ে অবস্থান নিয়েছি। আমাদের অবস্থান থাকবে, আমাদের এই অবস্থান মানুষের জানমালের নিরাপত্তার জন্য, নির্বিঘ্নে যেন গাড়ি চলে, মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, এই জন্যই আমাদের আজকের অবস্থান। এবং এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই, যেটা সরকার কর্তৃক তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। কোনো দেশে নিষিদ্ধ সংগঠন রাজনীতি করতে পারে না। তা আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে জামাত শিবির আজকে রাস্তায় আসি, আমরা তাদেরকে প্রতিহত করে দেব। কখনোই আওয়ামী লীগ এদেশে আর রাজনীতির অঙ্গনে তারা পদালোচনা করতে পারবে না। এবং অচিরেই হাসিনার সেই ফাঁসির রায় কার্যকর করে আমরা ক্ষান্ত হব এবং এদেশে একটি সুখী, সুন্দর এবং কল্যাণ রাষ্ট্র উপহার দিয়ে জামাত ইসলামী তার কার্য সমাপ্ত করবে। ধন্যবাদ। দর্শক, যেটি শুনছিলেন যে আসলে এখানে যারা অবস্থান নিয়েছেন, জামায়াতের যে সকল নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, তারা বলছেন যে আওয়ামী লীগের যে সকল কার্যক্রম, তারা যেভাবে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, সেটি তারা প্রতিহত করবেন। এবং তারা বলছেন যে তাদেরকে কখনোই এই যে একটি বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে, সেটি কখনো করতে দেওয়া হবে না এবং তারা কখনোই সেটি আসলে করতে দিবেন না। এবং তারা বলছেন যে তারা শক্ত হাতে সেটি প্রতিহত করবেন। তো আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন জায়গায় শিবিরের পক্ষ থেকেও বিভিন্ন মিছিল হয়েছে, বাইক শোডাউন হয়েছে এবং বিভিন্ন বাইক শোডাউন হচ্ছে এবং তারা বিভিন্ন বাইক শোডাউন করেছে এবং মিছিল করেছে এবং আজকে পুরো দিন তারা অবস্থান করবে বলে জানিয়েছেন। এবং আমি এখানকার যে সকল দায়িত্বশীল আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলেছেন যে আসলে এখানে তারা যে সকল এখানে সন্দেহভাজন কাউকে দেখলেই তারা আসলে তাদেরকে তল্লাশি করছেন এবং তারাও একেবারে কঠোর নজরদারিতে রয়েছেন। গোয়েন্দা সংস্থাও এখানে পর্যাপ্ত নজরদারি বাড়িয়েছেন। আমরা সকাল থেকে আসলে পুরো চট্টগ্রামে যে অবস্থা দেখেছি, আসলে আইনশৃঙ্খলা বাহিনী এবং এই যে রাজনৈতিক দল জামায়াত ইসলামী এবং শিবিরের, তারাও কিন্তু এক প্রকার অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের এবং ছাত্রলীগের পক্ষ থেকে যে সকল নাশকতা সৃষ্টির পায়তারা করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অনলাইনে ডাকা যে লকডাউন কর্মসূচি, এটির আসলে কোনো প্রভাবেই পড়েনি রংপুরে। তবে কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটির জন্য রংপুরের মেট্রোপলিটন পুলিশ, রংপুর জেলা পুলিশ, সেনা সদস্যরা কিন্তু টহল কার্যক্রম অব্যাহত রেখেছেন। পাশাপাশি কিন্তু সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু এই কার্যক্রমটি মনিটরিং করছেন। তবে এখন পর্যন্ত রংপুরে আমরা তেমন কোনো কার্যক্রম কিন্তু আসলে আমরা দেখতে পারিনি, যেটি দেখছি যে প্রতিদিনের মতো কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে রংপুর। আমরা বর্তমানে যে জায়গাটিতে রয়েছে এটি রংপুরের মেডিকেল মোড় এবং মেডিকেল মোড়ে আমরা যেটি দেখছি যে দূরপাল্লার বাস, ট্রাক, যে স্থানীয় যে অটোরিকশা, ভ্যান, সিএনজি রিক্সা, প্রত্যেকটি যানবাহনে কিন্তু রয়েছে এবং এখানকার জীবনযাত্রা কিন্তু স্বাভাবিক রয়েছে। অর্থাৎ এই যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যে ডাকা লকডাউন কর্মসূচি, সেটির কিন্তু আসলে তেমন কোনো প্রভাব রংপুরে লক্ষ্য করা যাচ্ছে না। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এম মজিদ আলী যেটি জানিয়েছেন যে এই রংপুরে কিন্তু এই লকডাউন কর্মসূচি তেমন কোনো প্রভাব নেই এবং পুলিশ সদস্যরা সজাগ আছে, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ভালো রয়েছে বলে তিনি জানান। আসলে এই লকডাউন নিয়ে রংপুরে তেমন কোনো শঙ্কাও তিনি প্রকাশ করেননি। মূলত আওয়ামী লীগ গত আজ এই যে 13 নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার তাদের এই কর্মসূচি ডেকেছে অনলাইনে। এই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে জুলাই গণঅভ্যুত্থান সময়কার মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় রায়ের তারিখ ঘোষণার কথা রয়েছে। আজকের এই তারিখে কিন্তু এই মামলায় আসামি রয়েছেন যে সাবেক যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি
পুলিশের যে সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন, যিনি পরবর্তীতে রাজসাক্ষী হয়েছেন। অন্যান্য আসামিরা অন্যান্য জন কিন্তু আসামি রয়েছেন। এই জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় এটি আসলে প্রথম মামলা যেটি রায় ঘোষণার তারিখ জানানোর অপেক্ষা রয়েছে, যেটি আজ রায় ঘোষণার যে তারিখ সেটি জানানোর অপেক্ষা রয়েছে। মূলত জুলাই গণঅভ্যুত্থানের মুখে পতিত শেখ হাসিনা সরকারের যে পতন হয় এরপরে কিন্তু বিভিন্ন সময় তারা ঝটিকা মিছিল এবং যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু সরব ছিলেন। বিশেষ করে চলতি বছরের যে মে মাসে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ভাতৃপ্রতিম এই সংগঠনগুলো কিন্তু নিষিদ্ধ হওয়ার পরেও নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এই প্রজ্ঞাপন জারির পর কিন্তু তারা ভার্চুয়ালি বক্তৃতা দেয় এবং এই যে ঝটিকা মিছিলের মধ্যেই কিন্তু আওয়ামী লীগের কার্যক্রমগুলো সীমিত ছিল। এর আগে কিন্তু গত বছর নভেম্বরে বাংলাদেশ ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ করে সরকার। মূলত এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আজ শেখ হাসিনা মামলা রায় ঘোষণার তারিখ নির্ধারণের কথা জানানোর পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ব্যাপক প্রচারণা চালায় পতিত সরকার, আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং এই যে এই কর্মসূচিকে কেন্দ্র করে তারা 10, 12, 13 তারিখে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি রাখে এবং আজ 13 তারিখ তারা কিন্তু লকডাউন কর্মসূচি ঘোষণা করে, ঢাকা কেন্দ্রিক এই কর্মসূচি। তবে এই কর্মসূচিকে প্রতিহত করার জন্য আমরা যেভাবে রাজধানী ঢাকাতে দেখেছি, একইভাবে দেশের উত্তরাঞ্চলের শহর রংপুরেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের বিভিন্ন শক্তি, তারা কিন্তু এই যে লকডাউন সেটিকে প্রতিহত করার জন্য প্রতিবাদ জানিয়েছে, তারা বিক্ষোভ মিছিল জানিয়েছে, বিভিন্ন কর্মসূচি কিন্তু তারা নিয়েছে। আমরা গতকাল দেখেছি রংপুর মহানগর ইসলামী ছাত্র শিবির তারা রংপুরে একটি বিক্ষোভ সমাবেশ করে, সেখানে তারা কিন্তু আওয়ামী লীগের ডাকে এই যে প্রতিবাদ, এই যে তাদের এই লকডাউন কর্মসূচি এটির প্রতিবাদ জানায় এবং এটি প্রতিহত করার ঘোষণা দেয়। একইভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শক্তি, বিভিন্ন জুলাই আন্দোলনের পক্ষে যে বিভিন্ন শক্তি রয়েছে তারা কিন্তু এটি প্রতিহত করার জন্য তারা স্ব অবস্থানে বিভিন্ন কর্মসূচি কিন্তু নিয়েছেন। আমরা গতকালকে দেখেছি ছাত্র শক্তি তারা একটি বিক্ষোভ মিছিল করেছে, সেখানেও কিন্তু তারা এই যে আওয়ামী লীগের এই যে জ্বালাও পড়ো যে আন্দোলন, বিভিন্ন জায়গায় যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেগুলোর প্রতিবাদ জানিয়েছেন এবং সেগুলোর জন্য বিক্ষোভ মিছিল তারা করেছেন। এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু সজাগ রয়েছেন, বিশেষ করে জামায়াতে ইসলাম, জাতীয়তাবাদী দল বিএনপি, তারা কিন্তু সজাগ রয়েছেন তাতে আওয়ামী লীগের এই যে গুপ্ত থাকা যে বিভিন্ন নেতাকর্মী রয়েছেন তারা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। তবে রংপুরে আমরা জীবনযাত্রা সকাল থেকে স্বাভাবিক দেখলেও গতকাল রাতে রংপুরের যে যুবলীগের নেতা রয়েছে তার ফেসবুকে কিন্তু একটি 40 সেকেন্ডের একটি ভিডিও দেখেছি, তারা কোনো একটি জায়গা থেকে একটি ছোট মিছিল করে কিন্তু আসলে এটা ফেসবুকে দিয়েছেন এবং এই তাদের যে লকডাউন কর্মসূচি সেটি কিন্তু ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আমরা সকাল থেকে দেখছি যে রংপুর শহরের মেডিকেল মোড়, মডার্ন মোড়, টার্মিনাল, আর শহরের ভিতরে যে জাহাজ কোম্পানি রয়েছে, টাউন হল চত্বর, পৌরবাজার সব কিছু আসলে স্বাভাবিক, সেখানকার জীবনযাত্রা স্বাভাবিক, যানবাহন চলাচল স্বাভাবিক। তবে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু যাতে এই খোলা বাজারে জ্বালানি তেল, বিশেষ করে পেট্রোল, অকটেন এগুলো বিক্রি না হয় সেই বিষয়ে কিন্তু তারা সচেতনতামূলক প্রোগ্রাম চালিয়েছেন, বিভিন্ন জায়গায় তারা নির্দেশনা দিয়েছেন যাতে এটি খোলা বাজারে বিক্রি না হয়। একইভাবে কিন্তু তারা এই যে বিভিন্ন দূরপাল্লার যে বাস রয়েছে, দূরপাল্লার বাস তারা কিন্তু এই যে যারা যাত্রী আছেন তাদেরকে কিন্তু বলছেন যে যাতে বাসের মাঝামাঝি জায়গায় মাঝপথে যাতে আসলে কেউ না উঠে সেই বিষয়টার জন্য কিন্তু বাসের যে চালক এবং বাসের যে চালক সহকারী এবং বিভিন্ন বাসের যে মালিক পক্ষ রয়েছে তাদেরকে অনুরোধ জানিয়েছে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যাতে এই যে রংপুর থেকে দেশের বিভিন্ন স্থানে, ঢাকা সহ বিভিন্ন স্থানে যে দূরপাল্লার বাসগুলো যাচ্ছে সেখানে যাতে কোনো প্রকার মাঝপথে কোনো যাত্রী না ওঠে এই বিষয়গুলোর জন্য কিন্তু মেট্রোপলিটন পুলিশ কিন্তু সজাগ রয়েছে। মূলত রংপুরে আমরা যেটি দেখছি যে এই লকডাউনে তেমন কোনো প্রভাব নেই, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু যথেষ্টভাবেই সজাগ রয়েছেন, সাদা পোশাকে কিন্তু গোয়েন্দা সংস্থা সজাগ রয়েছেন। এখন পর্যন্ত আমরা রংপুরে কোনো অপ্রীতিকর ঘটনার কোনো এখন পর্যন্ত খবর পাইনি। মূলত রংপুর থেকে লকডাউনের এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যেতে চাই আমাদের বরিশালের সহকর্মী সৈয়দ মেহেদি হাসানের কাছে। মেহেদি, রাতদিন আপনি রংপুর থেকে যেমনটা জানাচ্ছিলেন, রংপুরের পরিস্থিতি একইভাবেই কিন্তু বরিশালেও এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি চলছে। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা দেশে কার্যক্রম আওয়ামী লীগের ঢাকা লকডাউন যে উৎসব ঢাকায় ছড়িয়েছে সেই উৎসবের অংশ বরিশালেও আমরা দেখেছি
এই আওয়ামী লীগকে প্রতিহত করতে গতকাল থেকে কিন্তু সকল ধরনের রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে মাঠে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের সদর রোডে। যে আমার পেছনে যে জায়গাটি দেখছেন এটি মূলত বরিশালের সব থেকে রাজনৈতিক কার্যক্রম এবং প্রাণ কেন্দ্র বলা হয়ে থাকে। আমরা সকাল থেকে দেখেছি বরিশাল শহরের সকল সড়কেই কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং দোকানপাটগুলো স্বাভাবিক রয়েছে। গতকাল রাতে দেখেছি বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন সড়কে মিছিল স্লোগান দিয়েছে। তারই অংশ হিসেবে আজকে কিন্তু সকাল থেকে এই টাউন হলের সামনে জামাতের নেতাকর্মীরা 11টায় অবস্থান কর্মসূচি গ্রহণ করে এবং তারা কিছুক্ষণ আগে মিছিল করে এসেছে। তারা যেমনটি বলছেন যে আসলে এই আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে তারা দিবে না এবং এর জন্য তারা সকল ধরনের কার্যক্রম নিতে জামাত নয়, অন্যান্য দল যারা রয়েছে সেই দল একই অবস্থানে রয়েছে এবং তারা বলছেন যে কেন্দ্র করে যদি অস্থিরতাও কিন্তু মাঠে থেকেই প্রতিহত করবে। আমরা যেমনটি দেখছি কিন্তু এখানে সকাল থেকেই জামাতের রাজনৈতিক কর্মকাণ্ডে কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন এবং আপনাদের একটা প্ল্যান তৈরি করা দরকার, যেহেতু জিনিসটা করলে রাস্তাটা একটু আমরা চাই এই দেশে যেন আওয়ামী লীগের রাস্তাটা কাটতে না পারে, এটাই আমাদের বড় সংগ্রাম। আওয়ামী লীগের বিরুদ্ধে এরা যেন বাংলাদেশে কোনো অপরাধ করতে না পারে, সন্ত্রাসী চাঁদাবাজি মাস্তানি ইত্যাদি তারা করতে না পারে, এই জন্যই আমাদের আসলে এই প্রোগ্রাম। যেমন জায়গার মতো কালকা দেওয়া যাবে দর্শক, আমি রফিউল ইসলাম টুটুল আপনাদের সাথে যুক্ত হয়েছি খুলনা থেকে। আপনারা জানেন যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি চলছে, সেটিরই এখন বাস্তব চিত্র দেখানোর জন্য আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা যশোর এবং সাতক্ষীরার যে সংযোগ সড়ক, এটিকে চুকনগর মোড় বলা হয়ে থাকে। ঠিক চুকনগর মোড়ে আমরা এখন আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে চুকনগর মোড়ের এখন কি অবস্থা। অসংখ্য যানবাহন চলাচল করছে প্রতিদিনের মতোই, বাস ট্রাক সহ সব কিছুই চলাচল করছে এবং কর্মব্যস্ততা প্রতিদিনের মতনই দেখতে পাচ্ছি, যেটি আগেও হয়েছিল। এখানে যে স্থানীয় যে দোকানপাট, সাধারণ মানুষের যে চলাচল, সেগুলো কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে। লকডাউন কর্মসূচি অনেকের সাথে আমরা কথা বলেছি, অনেকে এই কর্মসূচির কথাটাও অনেকে শোনেননি, আমাদের কাছেই শুনছেন, এরকমও আমরা জানতে পেরেছি। এছাড়া খুলনা শহরেরও যে অবস্থা সেটি খুব স্বাভাবিক রয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা খবর কোথাও পাওয়া যায়নি। আমি কথা বলেছি কিছুক্ষণ আগে খুলনার পুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব জুলফিকার আলী হায়দারের সাথে। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত খুলনা মহানগর বা মেট্রোপলিটন এলাকার কোথাও কোনো কিছু অপ্রীতিকর কোনো খবর পাওয়া যায়নি। কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগেরও কোনো ধরনের সমাগম বা মিছিল এখন পর্যন্ত কোথাও দেখা যায়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, জনমনের শান্তি আস্থা এগুলো স্বাভাবিক রাখতে কিন্তু পুলিশের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব তারাও কিন্তু সচেষ্ট রয়েছে। এছাড়া আমি কথা বলেছিলাম খুলনার পুলিশ সুপার জনাব মোশাররফ হোসেনের সাথে। তিনিও জানিয়েছেন যে জেলার কোথাও কোনো অপ্রীতিকর বা কোনো খারাপ বা কোনো দুর্ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং তারা সচেষ্ট রয়েছেন, জাগ্রত রয়েছেন যে কোনো শহরে কোথাও যেন বা জেলার কোথাও এ ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর যাতে না ঘটে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি, দর্শক দেখতে পাচ্ছেন যে
যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি সেখান থেকে একদিক থেকে সাতক্ষীরার রাস্তা চলে গেছে। এটি হচ্ছে সাতক্ষীরার যে রাস্তা, সেখানে কিন্তু যান চলাচল, জনগণের চলাচল বা সমাগম সবই স্বাভাবিক এবং প্রতিদিনের মতনই রয়েছে। এছাড়া এই একই স্থান থেকে যশোরে যাওয়া যায় এবং যশোরে আরেকটি রাস্তা দিয়ে খুলনা শহরে প্রবেশ করতে হয়। সব মিলিয়ে এই রাস্তার যে এই মুহূর্তে যে অবস্থা সেই একই মানে খুবই স্বাভাবিক রয়েছে। জনমনেও অনেকটাই স্বস্তি, কারণ আমরা কথা বলেছি স্থানীয় যে এখানে দোকানপাট যারা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, যারা ভ্যান চালক রয়েছেন, সাধারণ অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু এই ব্যাপারটি নিয়ে খুব বেশি যে উদ্বিগ্ন তা নয়। তবে সব মিলিয়ে এই পরিস্থিতি যেন আজকে সারাদিনই পরিস্থিতি এখন যে স্বাভাবিক রয়েছে এবং এরকমই যেন থাকে এটি তারা আশা করেছেন। এছাড়া পাশাপাশি দর্শক আরেকটু বলতে চাই যে আজকে এই ঘটনা যে কারণে সেটি হচ্ছে যে 5ই আগস্ট যে ছাত্র অভ্যুত্থান, গণ অভ্যুত্থান ঘটেছিল, সেই অভ্যুত্থানের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড, হত্যাসহ নানা অপরাধ কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে বিচারের রায়ের দিন ঘোষণা করা হবে। এই রায়ের দিনকে ঘোষণা দেওয়ার যে দিন ধার্য করা হয়েছে, এটিকে কেন্দ্র করেই তাদের দলের পক্ষ থেকে এই লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছিল, যেন সাধারণ মানুষের মধ্যে একটি ভীতি সঞ্চার হয়। তো সে লক্ষ্যে তারা গত 2-3 দিন আগ থেকে, অবশ্য 2-3 দিন পূর্বে তারা শহরের বিভিন্ন জায়গায় কয়েকটি ঝটিকা মিছিল অবশ্য করেছে। তো সেখান থেকে কিছু মানুষ, তাদের নেতাকর্মী গ্রেপ্তারও হয়েছে বলে পুলিশ জানিয়েছিল। তবে গতকাল রাত থেকে এখন পর্যন্ত শহর বা জেলা আশপাশের এলাকাগুলোতে কোথাও কোনো ধরনের দুর্ঘটনা বা তাদের কোনো সমাগম বা অন্য কোনো খারাপ কোনো খবর পাওয়া যায়নি। দর্শক, এই ছিল এই লকডাউন কর্মসূচির সর্বশেষ খবর খুলনা থেকে। হ্যালো, হ্যাঁ ভাই, যাবো। চলমান রয়েছে তার কিন্তু সকাল থেকে সারা বাংলাদেশের চিত্র থেকে কিন্তু ফরিদপুরের চিত্রটা কিছুটা ভিন্ন, কারণ সকাল 6টা থেকে কিন্তু এই ফরিদপুরের এই সড়কগুলোতে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ফরিদপুরের ভাঙা উপজেলার যে ভাঙা উপজেলার যে 2টি ইউনিয়নকে কেটে ফরিদপুর 2 আসনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেই 2 আসনের সেই সুয়দী নামক এলাকা, যেটি আসলে আলগি ইউনিয়নের অন্তর্ভুক্ত, এই স্থানে কিন্তু সকাল 7টার পর থেকে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই সড়কে অবস্থান নিয়েছিলেন এবং তারা এই সড়কে অবস্থান নিয়ে এই ঢাকা খুলনা মহাসড়কের যে যান চলাচল সেটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছিলেন। তার পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে এই আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য যারা সদস্যরা রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর, তারা কিন্তু সড়কে অবস্থান নিয়ে এই যারা আন্দোলন করছিলেন, যারা বিক্ষোভ করছিলেন, বিক্ষোভকারীদের কিন্তু রাস্তা থেকে সরানোর জন্য তারা প্রচেষ্টা চালান। এরপর কিন্তু এক পর্যায়ে এসে এই সড়ক কিন্তু স্বাভাবিক হয়, যান চলাচল কিন্তু পরবর্তীতে তারা আবার যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু পরবর্তীতে এখন আমরা দেখছি যে কিছুটা থমথমে পরিবেশ কিন্তু বিরাজ করছেন এই ফরিদপুরের এই মহাসড়কগুলোতে। আমরা কিছুক্ষণ আগেও জেনেছি যে ফরিদপুরের যে ভাঙা গোলচত্বর এলাকা, সেখানেও কিছু আওয়ামী লীগের সমর্থিত লোকেরা তারা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিল। তখন রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের প্রচেষ্টায় তারা কিন্তু সড়কে অবস্থান নিতে পারেনি। আমরা এখন আসলে এই বিষয়টা যখন সকাল থেকে ঘটছিল, আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। একটা বিষয় আপনাকে বলে রাখি যে এই ফরিদপুর 4 আসনের বিশেষ করে 2টি ইউনিয়ন, আলগি এবং হামিদ ইউনিয়নের কিন্তু
আসন বিন্যাস নিয়ে বেশ কয়েকবার কিন্তু সহিংসতার ঘটনা ঘটেছে। সর্বশেষ কিন্তু আমরা দেখেছি যে এই আসন বিন্যাসকে নিয়ে ভাঙার উপজেলা পরিষদ এবং ভাঙা হাইওয়ে থানা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ব্যাপক সংঘর্ষ হয় এবং ভাঙচুরের মতো ঘটনাও কিন্তু ঘটে। এরপর কিন্তু আন্দোলন সংগ্রামটা একেবারেই আসন বিন্যাসকে কেন্দ্র করে আন্দোলন সংগ্রামটা কিন্তু স্থবির হয়ে পড়েন। আজকে যে ঘটনাটি ঘটেছে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, বিশেষ করে আলগি এবং হামিরদি ইউনিয়নের যারা আসলে সাধারণ জনগণ আছেন তারা কিন্তু অধিকাংশই কিন্তু নিম্নবিত্ত এবং কৃষি প্রধান বা তারা কিন্তু কৃষিকেই তারা প্রধান পেশা হিসেবে কিন্তু নেন এবং তারা একদম সহজ সরল পর্যায়ের মানুষ। এবং এদেরকে আজকে যে ঘটনাটি ঘটেছে আমরা যেটা বুঝতে পেরেছি, আমরা এখানে যখন আসলাম তখন অনেকে কিন্তু বলছিলেন যে তারা তাদের আসনটা তাদের যে ইউনিয়ন সেই ইউনিয়ন তারা আসলে ফেরত চান। তাদেরকে এই ধরনের বেশ কিছু কথা বলে কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই সড়কে তাদেরকে অবস্থান করতে সক্ষম হয়েছেন এবং যার কারণে আমরা দেখেছি যে নারী পুরুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকেও এই সড়কে অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে প্রশাসনের তৎপরতায় এই সড়ক কিন্তু খুলে দেওয়া হয়, যার কারণে এখন পর্যন্ত সড়কের অবস্থা, যদিও আওয়ামী লীগের সমর্থিত যারা নেতাকর্মী রয়েছেন তাদের অবস্থান কিন্তু তেমন একটা নেই। তবে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও এখানে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু সড়কে একটি মহড়া দিচ্ছেন। আমরা দেখলাম যে তারা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গা বিভিন্ন স্পটে তারা ঘুরছেন এবং তারা তাদের যে দলীয় স্লোগান সেটি দিচ্ছেন এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সংগঠনের ব্যাপারেও কিন্তু তারা বেশ তৎপর রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে সেনাবাহিনীর এক কর্মকর্তার সাথেও কথা বললাম, তিনি আমাদেরকে জানালেন যে তারা সড়কে আছেন এবং বিভিন্নভাবে তারা চেষ্টা করছেন যে যারা এখন আবার নতুন করে এই তৎপরতা চালাবেন তাদের ব্যাপারে তারা সক্রিয় অবস্থা তারা আছেন, এটি কিন্তু তারা নিশ্চিত করেছেন। এবং আমরা যদি একটা বিষয় বলে রাখি যে এখন পর্যন্ত সড়কের যান চলাচল আপনারা দেখছেন যে আমার ক্যামেরাও দেখা যাচ্ছে যে যান চলাচল কিছুটা স্বাভাবিক আছে। তবে এইখানকার যারা আসলে এই সড়ক যারা ব্যবহার করছেন তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছেন, যেহেতু একটি ঘটনা সকালেই ঘটে গিয়েছে। এখন বাস্তবতা তারা বলছেন যে আর যত সময় যাবে এই ঘটনা কি আবার পুনরাবৃত্তি হবে কিনা এই শঙ্কাও কিন্তু তারা করছেন। সব মিলিয়ে ফরিদপুরের যে লকডাউন কর্মসূচি আওয়ামী লীগ ঘোষিত যে লকডাউন কর্মসূচির যেই খবর এটিই ছিল আমার কাছে। পরবর্তীতে কোনো ঘটনা জানলে আবার জানাতে পারবো। এই ছিল ফরিদপুরের লকডাউন কর্মসূচি থেকে সর্বশেষ খবরাখবর। জি 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 ধন্যবাদ হিমন আপনাকে। আপনি যেমনটি জানাচ্ছিলেন ফরিদপুর থেকে, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের ঢাকারচা মহাসড়কের আমিনবাজার এলাকায়। এটি কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ থেকে ঢাকার যে প্রবেশদ্বার বলা হয় সাভারের যে আমিনবাজার এখানটি। তো আমরা কিন্তু দেখতে পেয়েছি যে কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ তাদের যে অনলাইনে ঘোষিত যে ঢাকা লকডাউন কর্মসূচি সেটির ঘোষণার পর থেকে কিন্তু গতকাল বিকাল থেকে কিন্তু এই আমিনবাজার সহ সাভারের একাধিক স্পটে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে তল্লাশি চৌকি সেটি কিন্তু পরিচালনা করছে। তো আমরা এখন যেমনটি দেখতে পাচ্ছি যে আমিনবাজার যে পুলিশ ফাঁড়িটি রয়েছে সেই পুলিশ ফাঁড়ির যিনি ইনচার্জ ফয়সাল আহমেদ তার নেতৃত্বে কিন্তু এখানে একটি তল্লাশি চৌকি পরিচালনা হচ্ছে এবং এখানে আমরা যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি কিন্তু প্রাইভেট কারকে কিন্তু থামিয়ে এখানে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা এই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি সেটি হলো যে এই যে নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ এবং তাদের যে অঙ্গ সংগঠন যারা রয়েছে তাদের যে নেতাকর্মী যারা রয়েছে তাদের পক্ষ থেকে যেন কোনো ধরনের নাশকতা এই সাভার অঞ্চলে না করে সেটি নিশ্চিত করা এবং এর পাশাপাশি এই সাভারের যে মহাসড়ক যেটি রয়েছে সেই মহাসড়ক দিয়ে যেন কোনো ধরনের অরাজকতা যারা করার চেষ্টা করছে তারা যেন ঢাকায় না করতে পারে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করতে এই যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে বিশেষ করে যে
সাভার মডেল থানা পুলিশ এবং আশুলিয়া থানা পুলিশ, এর পাশাপাশি পুলিশের যে অন্যান্য যে সহযোগী যে সংস্থাগুলো রয়েছে, গোয়েন্দা পুলিশ, ডিবি, তারা কিন্তু মাঠে রয়েছে এবং তারা কিন্তু বেশ তৎপর আমরা দেখতে পাচ্ছি। গতকাল বিকেল থেকেই রাতভর কিন্তু তারা এখানে তল্লাশি যে চৌকি সেটি কিন্তু পরিচালনা করেছে। আমরা দেখছি তারা এই তল্লাশি চৌকিটা পরিচালনা করছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন মোটরসাইকেল আরোহী, তাকে কিন্তু তল্লাশি করা হচ্ছে এখানে। যিনি রয়েছে ফয়সাল আহমেদ, তার নেতৃত্বে এইখানকার যিনি পুলিশ সদস্য যারা রয়েছে তারা কিন্তু তার যে মোটরসাইকেলের যে ব্যাগটি রয়েছে সেটি কিন্তু খুলে পরীক্ষা করছে এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছে নিশ্চিত হওয়ার পর্যন্ত কিন্তু কাউকে ঢাকায় সেভাবে প্রবেশ করতে সন্দেহ যাদের হচ্ছে তাদেরকে যে চেক করে তারপরে কিন্তু যে ঢাকা সিটি রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমরা আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি সাভারের আমিন বাজার, এরপরেই কিন্তু যে গাবতলী বলা হয় সেই গাবতলী থেকেই কিন্তু ঢাকা যে মেট্রোপলিটন সিটির কিন্তু শুরু হয়ে যায়। তো আমরা যেমনটি দেখেছি গতকাল রাতে কিন্তু সাভারের বিভিন্ন বিএনপি এবং এর অঙ্গ সংগঠন যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে এবং তারা কিন্তু বিভিন্ন যে অবস্থান কর্মসূচি বিভিন্ন পয়েন্টে সেটি কিন্তু তারা করেছে। পাশাপাশি আজ ভোরে কিন্তু আমরা ঢাকা মহাসড়কে কিন্তু বাংলাদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল হতে বেশ দীর্ঘ একটি তারা করেছে এবং সেটির পরে কিন্তু তারা একটি অবস্থান কর্মসূচি করেছে। এর পাশাপাশি এনসিপির পক্ষ থেকেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে মিছিল এবং অবস্থান কর্মসূচি সেটিও কিন্তু আমরা করতে দেখেছি এবং সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু রাতভর যে শিক্ষার্থী যারা রয়েছে, সাধারণ শিক্ষার্থী, এর পাশাপাশি ছাত্রদল এবং জাতীয় ছাত্র শক্তি, এরা কিন্তু অবস্থান করেছিল পুরো ক্যাম্পাস জুড়েই। তারা কিন্তু ক্যাম্পাসে কোনো ধরনের অরাজকতা মানে সৃষ্টি যেন না হতে পারে সেই বিষয়টি কিন্তু তারা, এবং এর পাশাপাশি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু, সেই জাকসু নেতৃবৃন্দকেও কিন্তু আমরা মাঠে থাকতে দেখেছি। তো এখন আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরেকটি কিন্তু ব্যক্তিগত যে বাহন সেটি কিন্তু থামিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি এর বেগডালায় যেই ব্যাগ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চেক করে কিন্তু যখন তারা নিশ্চিত হতে পারছে যে এখানে সেই ধরনের কোনো অরাজকতা সৃষ্টি করতে পারে এমন কোনো জিনিস নেই, তখনই কিন্তু তারা যারা রয়েছে তাদেরকে কিন্তু নিশ্চিন্তে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে রাজধানীতে। তো এর পাশাপাশি এর পাশাপাশি সাভারে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো অরাজকতা আমরা দেখতে পাইনি। এবং গতকাল রাতে কিন্তু আমরা যেমনটি শুনেছি আশুলিয়া থেকে কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগের 11 সদস্যকে কিন্তু গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। তো এই ছিল আমার কাছে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক থেকে এই যে পুলিশি তল্লাশি চৌকির সবশেষ তথ্য। এখন আমরা চলে যাব ময়মনসিংহে আমাদের সহকর্মী সাদিকুর রহমানের কাছে। হ্যাঁ, 91 বর্গ কিলোমিটার আয়তনের যে ময়মনসিংহ নগরী, এই সিটি কর্পোরেশন এলাকার যে চিত্রটি প্রতিদিন যেমন ব্যস্ত থাকে, সকাল থেকে জেগে ওঠে মানুষজন এবং সারাদিন কর্মব্যস্ত জীবনযাপন করে, সেটাই কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি। সকালের পর থেকে এখানে বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যে মানুষজন যেভাবে জীবন জীবিকার তাগিদে ছুটে চলে, পরিবহন যেভাবে চলাচল করে সেভাবেই আজকে চলাচল করছে। আমি এখন ময়মনসিংহ নগরীর সবচেয়ে ব্যস্ত এলাকা যেটা আছে গাঙ্গিনার পাড়, এখানে আছে। এখানে প্রতিদিনের মতো আজকের চিত্রটা সেরকমই দেখা যাচ্ছে, এখানে কোনো পরিবর্তন নেই। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এটা একটা বাণিজ্যিক এলাকা। এই বাণিজ্যিক এলাকায় এখানে বিভিন্ন ধরনের যানবাহন, বিশেষ করে 3 চাকার যান তো আছেই, এবং দেখতে পাচ্ছেন যে আসলে যানজটও কিন্তু দেখা যাচ্ছে এখানে। তো অর্থাৎ এখানে যে আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি, এটার প্রভাব কিন্তু এই ময়মনসিংহে একেবারেই দেখা যাচ্ছে না। এছাড়া আরেকটা বিষয় যে নগরের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ধরনের যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে যেমন পুলিশ প্রস্তুত রয়েছে, এর পাশাপাশি যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে জামায়াতে ইসলামীকে আমরা দেখেছি যে নগরীর আরেকটি ব্যস্ত নগরী চরপড়ায় ব্যাপক তারা শোডাউন দিচ্ছে এবং তারা সতর্ক অবস্থায় আছে। এছাড়া বিএনপির সেরকম তৎপরতা দেখা গেছে। এই যে বাংলাদেশে
গণতন্ত্র উদ্ধারের নামে কোনো নাশকতা চলতে দেওয়া হবে না এবং দেশের স্থিতিশীল পরিস্থিতিকে কোনোভাবেই থমকে দেওয়া যাবে না, সেই জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছে এবং মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় কিন্তু সদা প্রস্তুত আছে। আমরা গতকালকে রাতেও দেখেছি, যদিও আমরা এই গত 2 দিন আগে দেখেছি যে ময়মনসিংহের যে ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে আগুন দেওয়া হয়েছিল, সেটার প্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগের একজন নেতাকে গ্রেফতার করা হয়েছে গতকালকে, কিন্তু এরপর থেকে ময়মনসিংহের কোথাও এরকম আর ঘটনা ঘটেনি। আজকে ময়মনসিংহ নগরীর যে অন্যান্য যেই এলাকাগুলি আছে, বিশেষ করে আমরা দূরপাল্লার বাস চলাচল করতে দেখেছি সেই ভোর থেকেই ঢাকার উদ্দেশ্য সহ বিভিন্ন এলাকায় কিন্তু ময়মনসিংহের যে বাস টার্মিনাল আছে, আন্তঃজেলা বাস টার্মিনাল মাসকান্দা, সেখান থেকে কিন্তু বাসগুলি ছেড়ে গেছে। তো এরকম কোনো কিছু আমরা দেখতে পাইনি এবং এই যে পুলিশের যে বাড়তি নিরাপত্তার যে বিষয়টা, সেটাও আমরা লক্ষ্য করেছি। গতকালকে রাতেও কিন্তু তাদের বাড়তি তৎপরতা দেখা গেছে, বিভিন্ন এলাকায় তারা টহল দিয়েছেন এবং কিন্তু যাকে সন্দেহ হচ্ছে বিভিন্ন এলাকায় কিন্তু চেকপোস্টও বসিয়েছেন। আমরা আসলে এই যে চিত্রটি শান্তিপূর্ণই আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কোনো ধরনের নাশকতা বা কোনো সেই ধরনের কোনো ধরনের ঝটিকা মিছিল যেটা হয়ে থাকে আওয়ামী লীগের, সেটাও কিন্তু কোনো তৎপরতা আমরা দেখিনি এবং আওয়ামী লীগের কোনো কর্মসূচি কিন্তু আমরা এখানে পুরো ময়মনসিংহের যে উপজেলা সেখানেও কিন্তু পালন করতে দেখিনি। তারপরেও কিন্তু যে দলগুলি আছে, যেমন বিএনপি, তারপরে জামায়াতে ইসলামী সহ ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল, সবাই কিন্তু আসলে প্রস্তুত রয়েছে, সজাগ রয়েছে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে। এবং আমরা আসলে লক্ষ্য করেছি যে গত পরশুদিন যে নাশকতা করেছিল, সেখানে কিন্তু একজন মানুষ মারা গিয়েছিল, একজন বাস চালক ঘুমন্ত অবস্থায় তাকে যে পুড়িয়ে মারা হয়, সেই ঘটনাটির পর থেকে কিন্তু দেখা যায় মানুষজন মাঝে কিন্তু কিছুটা আতঙ্ক বিরাজ করলেও পরবর্তীতে দেখা যায় মানুষ সচেতন হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের তৎপরতা নেওয়ার কথা, সেইগুলি তৎপরতা নেওয়ার ফলে কিন্তু দেখা যায় মানুষ অনেকটা নিরাপত্তা বোধ করছে এবং রাজনৈতিক যে নেতাকর্মীরা আছে তারাও কিন্তু খুবই তৎপর রয়েছেন এবং কোনো ধরনের নাশকতা ঠেকাতে, যে কোনো ধরনের নাশকতার বিরুদ্ধে বা অগ্নিসংযোগের বিরুদ্ধে তারা সোচ্চার রয়েছেন, এটাই বলছেন রাজনৈতিক নেতারা। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য।